আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকায় লাখো জনতা। ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক ছিন্ন করার দাবি। চারুকলায় আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি। সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারে রফতানি কমবে বলেছেন গবেষকরা। পোশাক শিল্পে নারী শ্রমিকদের চাকরি হারানোর শঙ্কা। এবং বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালে বিনিয়োগ করবে চীন। বাংলাদেশিদের চিকিৎসা সেবায় প্রস্তুত কুনমিং সহ কয়েকটি শহরের হাসপাতাল। এছাড়াও নিজল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজধানীর তেজগাঁওয়ে ফ্যালকন হলে জাতীয় হকি দলের জার্সি উন্মোচনের খবর। German technology, Bangladesh's first thermix rod, Salar Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞের জবাব জাতিসংঘকে দিতে হবে মন্তব্য করে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র ঘোষণার দাবিও জানানো হয়। ইসরায়েলের পণ্য বর্জন ও দেশটিকে এক ঘরে রাখার দাবি জানান রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজকেরা। গাজা গণহত্যা বন্ধের দাবিতে লাখো জনতা স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার রাজপথ। শাকির আব্দানির রিপোর্ট। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান। সময়ের সাথে সাথে জনতার ঢেউ আসতে পড়ে আশপাশের এলাকায়। ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়। বিকেল 3:15টার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা। দেখানো হয় ফিলিস্তিনে ইসরায়েলি নির্মমতার প্রামাণ্যচিত্র। আয়োজকদের পাশাপাশি মূল মঞ্চে ছিলেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। এরপর গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা পাঠ করা হয়। মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ। এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র, যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের মোনাজাতের মধ্য দিয়ে বিকেল 4টার দিকে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। গাজা ইসরায়েলের নির্বিচার হামলায় আরো অন্তত 20 জন নিহত হয়েছেন। জাতিসংঘের অভিযোগ, অবরুদ্ধ অঞ্চলটিতে কেবল নারী ও শিশুদের লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 18 মাসে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 50,900-রও বেশি। তবে ফিলিস্তিনের সরকারি গণমাধ্যমের তথ্যমতে নিহতের সংখ্যা 61,700। নির্বিচার হামলার পাশাপাশি গাজায় মানবিক কার্যক্রম চালাতে দিচ্ছে না ইসরায়েল।
অবরুদ্ধ গাজায় নারী ও শিশুদের লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের মুখপাত্র রাবিনা শামদাসানি বলেছেন, 19 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত গাজায় ইসরায়েলের চালানো হামলার মধ্যে কমপক্ষে 36টিতে কেবল নারী ও শিশু নিহত হয়েছেন। The nature and scope of the evacuation orders raises serious concerns that Israel intends permanently to remove the civilian population from these areas in order to create a so-called buffer zone. গাজায় হামলাকে বর্বরতা বলে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান হামলায় 7 শিশুসহ একই পরিবারের 10 জন নিহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, এটি যদি বর্বরতা না হয় তাহলে eকে কি বলে? ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন তিনি। Gümrük tarifeleri üzerinden kızışan ticari rekabetin yıkıcı hale gelmemesi için elimizden geleni yapmaktayız. এদিকে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় হামলা চলবে। গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে দেশে দেশে চলছে বিক্ষোভ। অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের মুখাকৃতি সহ 2টি ভাস্কর্যে আগুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে একজনের সম্পৃক্ততা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রহস্যজনক এই ঘটনা উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। 5 সদস্যের তদন্ত কমিটি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বাংলা নতুন বছর বরণে যখন ক্ষণগণনা চলছে, আনন্দ শোভাযাত্রার জন্য প্রস্তুত চারুকলা, ঠিক সে মুহূর্তে অগ্নিকাণ্ডের বিরল ঘটনার সাক্ষী হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। শনিবার ভোর 5টার দিকে আনন্দ শোভাযাত্রার মোটিফ ফেসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির পুলিশ কমিশনার। পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, যে এখানে আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টারমাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক সব কর্মকর্তাকে নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে প্রক্টর জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজে এক দুর্বৃত্তকে দেখা গেছে। প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে, তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে এবং সে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দীর ভিতরে ঢুকে গেছে। নিরাপত্তায় নিয়োজিতদের একযোগে ঘটনাস্থলে না থাকা সন্দেহজনক উল্লেখ করে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করেন আনন্দ শোভাযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক। ফেসিবাদের মুখাকৃতি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফেসিবাদের প্রতি মানুষের যে ঘৃণা, সেটাকে কোনোভাবেই এই ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন, সেটা তাদের একটা অলীক স্বপ্নই থাকবে। বর্ষবরণ উদযাপন কমিটির আয়োজকরা জানান, এ ঘটনায় আনন্দ শোভাযাত্রায় কোনো প্রভাব পড়বে না। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রার প্রতিকৃতিতে আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি পোস্টে লিখেছেন, শেখ হাসিনার দোসররা ভোর রাতে ফ্যাসিবাদের মুখায়ব পুড়িয়ে দিয়েছে। নাশকতার সাথে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। প্রতি বছরের মতো এবারও হতে যাচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ। আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রবীন্দ্র সরোবরে মূল মঞ্চে চলছে রিহার্সাল। সেখানে আছেন জাকিয়া আক্তার। সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। জাকিয়া, সুরের ধারার বর্ষবরণের প্রস্তুতি কেমন চলছে আমাদেরকে একটু জানাবেন।
ধন্যবাদ রিদিতা, আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি সরোবরে, যেখানে চলছে চ্যানেল আই সুরের ধারা বর্ষ বরণ এবং বর্ষ বিদায়ের যে আয়োজনটি সেটার শেষ প্রস্তুতি। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে মঞ্চ তৈরির কাজ করছেন, মঞ্চ তৈরি হচ্ছে এবং সুরের ধারা যারা আছেন তারা এখানে জড়ো হয়েছেন। আমরা যেটি জানতে পেরেছি যে এই কালকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তো চৈত্র সংক্রান্তির জন্য মোটামুটি যে আয়োজনগুলো তারা সেই আয়োজন পর্যন্ত যে বর্ষ বিদায়ের যে রয়েছে চ্যানেল আই সুরের ধারা সেটি আয়োজন হবে এবং যেদিন সূর্য উঠবে পহেলা বৈশাখ বর্ষ বরণের যে প্রোগ্রামটি সেটি রবীন্দ্র সরোবরে সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত চলবে। আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে মোটামুটি মঞ্চ প্রস্তুত করা তৈরি হয়ে যাচ্ছে এবং এই আয়োজনের সঙ্গে এবার সহযোগিতায় রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। আর পুরো আয়োজনটিতে রয়েছেন ইস্পাহানি, মির্জাপুর। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সময়ক্ষেপণ না করে দ্রুত স্বৈরাচারের দোষরদের বিচার করতে হবে। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ফারুক বলেন, দুর্নীতির মাধ্যমে অনেক টাকা তারা বিদেশে পাচার করেছে, সেই টাকা দিয়ে নানান ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের জন্য ন্যূনতম সংস্কারের পর দ্রুত নির্বাচনের কথাও বলেন জয়নুল আবদিন ফারুক। আর সময় ক্ষেপণ নয়, মোর্শেদের বিচার হতে হবে, সালমানের বিচার হতে হবে, আইনমন্ত্রীর বিচার হতে হবে, দীপমণির বিচার হতে হবে। ন্যূনতম সংস্কার যেটা কি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, সেইটুকু করে অনতি বিলম্বে এই দুর্নীতিবাজ অবৈধ এমপি যারা বাংলাদেশকে শাসন করে গরিবের টাকা লুটে কানাডায় বাড়ি করেছে, ব্যাংককে বাড়ি করেছেন, তাদের থেকে টাকাটা নিয়ে আসেন। সত্যিকারের নতুন বাংলাদেশ গড়ে তুলতে সেনাবাহিনীতেও সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও বিশ্লেষকরা। সাবেক সেনা কর্মকর্তাদের আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, সশস্ত্র বাহিনীর কিছু উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা সেনাবাহিনীকে জনগণের কাছে বিতর্কিত করেছে। তারা রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলার তাগিদ দেন। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্র সংস্কার, রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শিরোনামে এই সেমিনারের আয়োজক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। অংশ নেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে। ইস্পাত কঠিন ঐক্য যখন আমরা বলি তখন দূরত্ব কমাতে হবে, দূরত্ব শূন্যে নিয়ে আসতে হবে। দূরত্ব শূন্যে নিয়ে আসতে হলে আমাদের আজকের যে সাবজেক্ট সেই সাবজেক্টের দিকে তাকাতে হবে যে রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী। আমাদের সংস্কার দুই জায়গায় করতে হবে। শুধুমাত্র সেনাবাহিনীর সংস্কার করে এটা সলিউশন হবে না, কারণ সেনাবাহিনী সংস্কার হলে আপনারা ঠিক আছে অভ্যন্তরীণ সংস্কার করলেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার হলো না, তাহলে দেখবেন আপনারা না চাইলেও রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যাবেন, রাজনীতিবিদরা আবার আপনাদেরকে ব্যবহার করবে। বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে সেনাবাহিনীর অবস্থান নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। ডিজিএফআইয়ের মূল দায়িত্ব হলো টু লুক আফটার আর্ম ফোর্সেস, নট পলিটিক্স, নট সিভিলিয়ান। সিভিলিয়ানদের জন্য এনএসআই কাজ করবে, এগুলি আবার ডিফাইন করতে হবে। বাহিনীর মূল দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দায়িত্বে নিজকে নিয়োজিত করা। কোনো অবস্থাতেই রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত হবে না। তাহলে সশস্ত্র বাহিনী একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে মাথা উঁচু করে সকলের নিকট সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা এবং আলাদা সচিবালয় গঠনের পরামর্শ দেন বক্তারা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন আশঙ্কা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের কারণে রফতানি কমবে। এর প্রভাবে কর্মসংস্থান কমে যাবে এবং চাকরি হারাবেন পোশাক শিল্পে নিয়োজিত বিপুল নারী। মার্কিন শুল্ক হার বৃদ্ধিকে ওয়েক আপ কল হিসেবে উল্লেখ করেছেন তিনি। জানাতুল বাঁকা কেকার রিপোর্ট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে নিয়মিত ছায়া সংসদে এবারের বিষয় যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবিলা। দেশের রপ্তানি পণ্যের বহুমুখী উৎপাদন ও বিকল্প বাজারের জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা। 1 নম্বরে চীন, 2 নম্বরে বাংলাদেশ, 3 নম্বরে ভিয়েতনাম। তারাও আসলে ওই চিন্তাতেই আছে যে বাংলাদেশ যদি কোনোভাবে স্লিপ করে আমরা ইউএস মার্কেটে ঢুকবো। বিশেষজ্ঞরা মনে করে বাণিজ্য ঘাটতি কমিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করাটা সক্ষম হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সিপিডি নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন দেশের সাথে পণ্যের বাজার বিপণন ও বিনিয়োগ চুক্তির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। কর্মসংস্থান কমে যেতে পারে যদি আমার রপ্তানি কমে যায়। কর্মসংস্থান কমে গেলে সেটা স্বাভাবিকভাবে নারী এবং পুরুষ সবার ক্ষেত্রে, এবং সেটা আমাদের দারিদ্র্যের উপরে, আমাদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়বে। একদিক থেকে যদি বলা যায় তাহলে বলতে হয় যে এই যে একটা ধাক্কা খেলাম মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে, এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল। এই অর্থনীতিবিদ মনে করেন 2026 সালের নভেম্বর নাগাদ মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ ঘটবে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমাদের নিজেদের যে অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক নীতিমালা, কর ব্যবস্থাপনা, বিনিয়োগের জন্য সংস্কার, এগুলো কিন্তু আমাদের করার প্রয়োজন অনেক দিন থেকেই আমরা অনুভব করছি এবং জোর দিয়ে আসছি। আপনি যদি প্রতিষ্ঠান দুর্বল থাকে, সেইখানে দক্ষতা যদি না থাকে, সেখানে যদি দক্ষ মানব সম্পদ না থাকে, স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম লোকটাকে এখানে এনে বসালেও সে কিছুই করতে পারবে না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালে বিনিয়োগ করবে চীন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় এই আগ্রহের কথা জানিয়েছেন চীন সরকার। একই সঙ্গে চীনের হাসপাতালে চীনা রোগীদের যে অর্থ খরচ করতে হয়, বাংলাদেশি রোগীরাও সেই সুযোগ পাবেন। বাংলাদেশ থেকে চীনের কুনমিংয়ে বিমান ভাড়া আসা যাওয়া 20,000 টাকার মধ্যে রাখার বিষয়ে আলোচনা চলছে। মোস্তাক মল্লিকের রিপোর্ট। সম্প্রতি চীনের কুনমিংয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন বাংলাদেশের 14 জনের একটি দল। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন তারা। বলেছেন সেখানে তারা পেয়েছেন বিশ্বমানের সেবা। ভালো তো মনে হচ্ছে 2 to 3 জেনারেশন লাগে টু আপগ্রেড ডিটেকশন। আমাদের দেশে হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। চীনে বাংলাদেশি ব্যবসায়ীরা বলেছেন চীনের কয়েকটি শহরে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশিদের চিকিৎসা সেবার জন্য। আসার পরে এখানে হসপিটালের পরিবেশ বা সবকিছু দেখে সবারই ভালো লাগছে। একটা ফর্মুলেশনের মধ্যে চলে আসছে, জানতে পারতেছি যে এই হসপিটালগুলোতে আসলে বাংলাদেশিদের ট্রিটমেন্ট হয়। চাইনিজ গভর্নমেন্ট আরো কিছু হসপিটাল প্রস্তুত রেখেছেন এবং তাদের সুচিকিৎসা উন্নত চিকিৎসকগণকে আরো প্রস্তুত রেখেছেন। চীনের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য সেবার বিষয়টি দেখভাল করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বলেছেন বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চায় চীন। তারা কিন্তু আমাদেরকে চীনা নাগরিকদের যেই খরচে চিকিৎসা ব্যবস্থা করেছেন একই খরচ, ওনারা একটা বাংলাদেশে একটা স্পেশালাইজড হসপিটালে বিনিয়োগ করার জন্য বলেছে, আগ্রহ প্রকাশ করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সফরের সময়, এবং এটার ব্যাপারে খুব দ্রুতই অগ্রগতি হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন চীনের অধিকাংশ সরকারি হাসপাতালেই স্বল্প খরচে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। আমাদের চিফ অ্যাডভাইজার যখন চাইনিজ প্রেসিডেন্টের সাথে কথা বলেন, উনি বলেন যে শুধু কুনমিং না, পুরো চায়নার সমস্ত হসপিটালগুলোইতে আমাদের এক্সেস থাকবে। ফার্স্ট পিপলস হসপিটালটা 4000 বেডের একটা পুরো ফ্লোর আমাদের পেশেন্টদের জন্য তারা ডেডিকেট করেছে। বাংলাদেশি রোগীদের সেবা দিতে কতটা প্রস্তুত চীন, এটা দেখার জন্য অন্তর্বর্তী সরকার খুব শিগগিরই চীনে পাঠাচ্ছে 20 সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
জুলাই অভ্যুত্থানে স্বজন হারিয়ে সংকটে পড়েছে কোনো কোনো পরিবার। রাজনৈতিক পরিবর্তনের পর কোথাও কোথাও বাড়তি সম্মান মিললেও আর্থিক সহায়তা পেয়েছেন সামান্য। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেছেন তারা। ঢাকার বাড্ডার বাসিন্দা সুমন শিকদারের পরিবার নিয়ে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ঢাকার যেসব স্থান অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তার মধ্যে অন্যতম বাড্ডা এলাকা। মিছিলে নেমে 19শে জুলাই বাড্ডায় মারা যান সুমন শিকদার। পরিবারের সদস্যরা বলছেন, সংঘর্ষ থেকে বাঁচতে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া সুমন নিজেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। আমাদের আত্মীয়স্বজন যারা আছে, আমার মামা, ওই খালাতো ভাইটাই যারা আছে, সবাইরে ফোন দিয়ে কইছে তোরা কেউ বাসায় দিতে পারবি না, কিন্তু ওই যে মিছিলে গেছে। এটা এলোপাতার গুলিতে মারা গেছেন, কার গুলিতে সেটা সঠিক তো আর আমরা কেউই বলতে পারবো না। ওই সময় তো মনে করেন না গুলি করছে কয় দিক থেকে। পরিবারের উপার্জনের ভার যার উপর ছিল তাকে হারিয়ে সংকটে পড়েছেন স্বজনরা। এখন ওদের অবস্থা খুবই খারাপ, যে একটা কিছু কইরা যে ওই ছেলেটারে নিয়ে আমার ওই বাইর বোর্ডে যে খাবে, আমার বাপ মা খাবে, এরকমের কোনো নাই, ইনকামের কোনো সোর্স নাই। 2 বছর একদম আমি বেকার ছিলাম। আমার ওষুধ পানি যা লাগছে, আমার সংসারের বাজার টাজার ঘর ভাড়া সব ওদেছে। ও আমার বাপ মায়েরও সব কিছুই করছে। আমি এখন তো কারোই কিছু করতে পারি না, আমি নিজেই চলতে পারি না। আর আমার একটা ছোট ভাই আছে, ও লেখাপড়া করে। ওরে যদি সরকার থেকে একটা চাকরি দিয়ে দিতে পারতো সরকারি, হয়তো দেখা যাইতেছে ওর ওসিলায় আমার ওই ভাতিজাটা, আমার ছোট ভাইয়ের বউ, আমার বাপ মা চুলে খাইতে পারতো। বাংলাদেশ কখনো আর রক্তক্ষয়ী পরিস্থিতির মুখোমুখি হবে না, এমনই আশা সুমনের পরিবারের। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, এবছর বর্ষায় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমতে পারে। চট্টগ্রামে নগরীর সার্বিক কার্যক্রম, জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, খনন করা খালগুলো ময়লা ফেলে আবারও ভরাট করা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে খাল নালায় ময়লা ফেললে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ সংশ্লিষ্টরা ছিলেন। যে খালগুলো পরিষ্কার করা হয়েছে, এগুলো আবার ওখানে আবার ময়লা ফেলা শুরু হয়ে যায়। বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত আমরা জনগণকে এটার সঙ্গে সম্পৃক্ত করতে পারিনি। পরেও যারা এটা করবেন না, ওই যে আমরা বিন দিয়ে দেওয়ার পরে, তারপর মত বিনিময় সবাই উদ্বুদ্ধ করার পরেও যদি না করেন, তাহলে কিন্তু মোবাইল কোর্ট হবে এবং শাস্তি হবে, জেল হবে। 1143 দিনের মতো চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনকে নতুন করে 21 বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিত্র দেশগুলো। শুক্রবার ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের 27তম সম্মেলনে সহায়তা প্রদানের কথা জানানো হয়। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রায় 50টি দেশ নিয়ে এই জোট গঠিত হয়। এদিকে শুক্রবার রাতে 30 মিনিটে ব্যবধানে রাশিয়ায় 13টি ড্রোন হামলা চালায় ইউক্রেন, তবে সবকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া চীনের 6 নাগরিককে আটক করার কথা জানিয়েছে ইউক্রেন। নিটল টাটা, বিশেষ সংবাদ। এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে 11 দিনের AHFF কাপ জাকার্তা 2025। এই উপলক্ষে রাজধানী তেজগাঁওয়ের ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন হয়েছে। সকালে জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সে সময় তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুণ্ণ রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিমান বাহিনী ও হকি ফেডারেশনের কর্মকর্তারা ছিলেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের যুবরা এখন দেশ নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসছে। সো হকি হচ্ছে এক ধরনের একটা প্ল্যাটফর্ম বা একটা স্কোপ, যেখানে আমরা আমাদের দেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে পারি। কৃষি সংবাদ।
সুনামগঞ্জে কৃষকদের কেউ কেউ এখনো নিজ পরিবারের জন্য রাতা, টেপি, খইয়া, বোরো এবং বিরুন ধান আবাদ করেন। এসব ধান যারা চাষ করছেন তারা ঈদের পর থেকে ধান কাটা শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, পহেলা বৈশাখে কৃষি উপদেষ্টার উপস্থিতিতে উৎসব করে ধান কাটার উদ্বোধন করা হবে। এবারে প্রকৃতি সংবাদ। বাগেরহাটের মংলায় অভিযান চালিয়ে চামড়া সহ 24 কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, সুন্দরবনে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে গেলেও শিকারীদের ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করার পাশাপাশি 24 কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। জব্দকৃত হরিণের চামড়া, মাংস ও নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের নন্দবালা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মার্কিন ডলারের মান গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের ঘোষণার জেরে বৈশ্বিক বাজারে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলছেন বিশ্লেষকরা। মার্কিন ডলারের সূচক এবং ফোর্বস সাময়িকী তথ্য অনুযায়ী শুক্রবার ভোর 5টার দিকে ডলারের মান কমে দাঁড়ায় 99.1 পয়েন্ট। ডলারের মান কমে যাওয়ায় বিশ্ববাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে এই ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। আঙ্গুলের চোটে 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে লিটন দাস, পিএসএল না খেলেই ফিরছেন ফিরে এলাম বিরতির পর। এবারে খেলার খবর। শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলা হলো না লিটন কুমার দাসের। গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকায় লাখো জনতা, ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক ছিন্ন করার দাবি। চারুকলায় আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারে রফতানি কমবে বলছেন গবেষকরা, পোশাক শিল্পে নারী শ্রমিকদের চাকরি হারানোর শঙ্কা। এবং বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালে বিনিয়োগ করবে চীন, বাংলাদেশিতে চিকিৎসা সেবায় প্রস্তুত কুনমিং সহ কয়েকটি শহরের হাসপাতাল। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।